আমরা যত জায়গায় গিয়েছি আমরা অভিভাবকদের সমর্থন পাচ্ছি, কারণ প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ চায়। প্রত্যেকটা অভিভাবক চায় মেধাবী জনপ্রশাসন বাংলাদেশ নিয়ন্ত্রণ করুক। প্রত্যেকটা অভিভাবক চায় বাংলাদেশ বিনির্মাণের সারথি হোক মেধাবীরা। প্রত্যেকটা অভিভাবক মেধাবী প্রশাসকের থেকে সেবা নিতে চায়। সেজন্য আমাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির সাথে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আমরা অভাবনীয় সমর্থন আমরা পেয়েছি। সেই জায়গা থেকে ব্লকেট কার্যক্রমটাই অনেকেই যেভাবে বলার চেষ্টা করছেন যে এটি মানুষের জন্য। আমরা দেখেছি যে 3টা থেকে আমরা কর্মসূচি দিতে চাই, কিন্তু ছাত্ররা বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি। আসলে এই কর্মসূচিটা দৈর্ঘ্যগত সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা খুব দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই। সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি। কোটা বিরোধী না, আমরা তো স্পষ্ট করেছি যে আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি। ফলত এটা কিন্তু আদালতের আরেকটি না, আদালতে ছিল 18 পরিপত্রের বিষয়টি, যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল। কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে। এটা আদালতের আওতাভুক্ত নয়। ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলনটি, আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে। এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে 2018 সালেও আমরা একবার আন্দোলন করেছি, ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত। 2018 সালে আমরা আন্দোলন করেছি, এখনো আন্দোলন করেছি। এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। দেখুন, এই বিষয়ে হাইকোর্টে রিট করার এবং জানতে চাওয়ার অধিকার আমাদের সংবিধান যে কাউকে দেয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী হিসেবে তারা দুজন সেই অধিকার থেকেই এই রিটটি করেছে। আমরা তাদের এই রিটকে সমর্থন করি, কিন্তু এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটি আমরা স্পষ্টভাবে বলতে চাই। এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও তাদের যেই রিটে অ্যাপ্লিকেশনে তারা লিখেছেন যে আন্দোলনের সাথে তাদের সম্পর্ক নেই। তারা একান্তই ব্যক্তিগত এবং সংক্ষুব্ধ হয়ে এই রিটটি করেছেন। আচ্ছা, আপনি যেটা বললেন, দেখুন এখানে যদি নেতিবাচক সিদ্ধান্ত আসে সেখানে তো কোনো প্রশ্নই নেই। যদি ইতিবাচক আসে তাহলে কি হবে? আমরা এই জায়গাটি ইতিমধ্যে স্পষ্ট করেছি আসলে, যে সেটি হচ্ছে 18 পরিপত্র সংক্রান্ত, সেটি হচ্ছে সরকারি চাকরিতে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে। আমাদের এক দফা হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে। এবং আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরি করে সরকারি চাকরি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি করে। দ্বিতীয় যে জিনিসটি লক্ষ্য করবেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে 56% কোটা রয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে। তাহলে বাংলাদেশের এত বৃহৎ একটি জনগোষ্ঠীর দাবিকে পাশ কাটিয়ে অবিবেচকের মতো আমরা কখনো রাজপথ থেকে ফিরতে পারি? আমরা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিগুলো নিয়ে কাজ করছে, এটি পুরো বাংলাদেশের তরুণ সমাজ এবং চাকরি প্রত্যাশী সবাইকে রিপ্রেজেন্ট করে। তো সবার কথা চিন্তা করে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ওই এক দফা বাস্তবায়িত না হয়। এটি একটা সেকেন্ড লেয়ার রয়েছে, যেটা আমি বলি। দেখুন, আমরা একটু আগেই বলেছি 18 সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পেরেছে। তাহলে আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিন্তে থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলন নামতে হবে না? সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই যে পরিপত্রের বিষয়টি, সেটির সাথে আমাদের যে রাজপথের আন্দোলন সেটি সম্পর্কিত। আচ্ছা, আমি এটা পরবর্তীতে সাথে সাথে ওখান থেকে নেমে আসলে বলেছিলাম, যেটা আমার স্লিপ অফ টাং ছিল। আসলে আমি এটা বলতে চেয়েছিলাম যে আমরা ছাত্র সমাজের পক্ষে হুঁশিয়ারি দিতে চাই,
এটা আমার 3 দিন না বলে বলা উচিত ছিল যত দ্রুত সম্ভব। ওটা আমার একটু মানে স্লিপ অফ টাং ছিল, এটা আমি সাথে সাথে ক্লিয়ার করেছি। আমরা 5ই জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এবং 1 জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন, আমরা রাজপথে আমাদের দাবিগুলো কিন্তু স্পষ্ট করেছি, প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে একাত্মতা সেটিও স্পষ্ট হয়েছে। এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে কোনো আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ 2018 সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে। যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে। তো এটি নিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না। তারপরও সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত, তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলা তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম। কিন্তু আমরা দেখি যে সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে 2018 সালে আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম। ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। হ্যাঁ, আমরা ন্যূনতম মাত্রা বলতে 5% কোটার একটি সুপারিশ করছি। না, হরতাল না, এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি, যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি। হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না। আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। এবং আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। তো আমরা আশা করব যে কোটা সংস্কারের সকল দল মতে ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনের সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলের প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে। সবাইকে ধন্যবাদ। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সুযোগের সমতা, সংবিধানের মূল কথা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করব, আমরা আমাদের যে জনসংযোগ কর্মসূচি ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মসূচিটি পালন করব এবং আমরা শিক্ষার্থীদের কাছে, জনগণের কাছে আমাদের লিফলেট পৌঁছে দিব এবং হলে হলে জনসংযোগ করতে যাব। আপনারা যদি চান আমাদেরকে কভারেজ দিতে পারেন। আমরা এখান থেকে একসাথে শুরু করব এবং আমরা হলপাড়ার দিকে যেখানে বলা দরকার লিফলেট কোথায় আছে? আসেন একসাথে আসেন, ওঠেন। আমাদের ভলান্টিয়ার ভাইদের সুশৃঙ্খলভাবে লাইন করে দাঁড়িয়ে যাওয়ার জন্য। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের নতুন মোড় নিচ্ছে। তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন, অর্থাৎ আগামীকাল বাংলা ব্লকেট নামে তারা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। অর্থাৎ রাজধানী ব্লক করে দেবেন আগামীকালও, তেমন কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, সরাসরি দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে, আমি রয়েছি এস এম মাহিন। দর্শক, এখন কিন্তু এই সাধারণ শিক্ষার্থী কোটা বিরোধীরা তারা কিন্তু গণসংযোগ করবেন, অর্থাৎ গতকালে আন্দোলনের সংগ্রাম সংগ্রাম দর্শক, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে হলে তারা এই গণসংযোগটি চালাবেন, যাতে
গতকাল এই বাংলা ব্লকেট নামের তাদের কর্মসূচিটি আরও বেশি ফলপ্রসূ হয় এবং আরও বেশি সম্পৃক্ততা বাড়ে, সেজন্য তারা আজ তাদের এই বাংলা ব্লকেট কর্মসূচিটি আজকে স্থগিত থাকলেও তারা কিন্তু এই নতুন কর্মসূচির মাধ্যমে তারা জানান দিল আগামীকালও বাংলা ব্লকেট নামের তারাও কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্ট ব্লক করে তারা কিন্তু এই তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। দর্শক দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে রয়েছে ইসেম মাহিন। 18 হাতিয়ার দিয়েছে তো রক্ত, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দর্শক এইখানকার যিনি সমন্বয়ক রয়েছে আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যদি একটিবার আমাদেরকে আরেকবার বলেন। আচ্ছা, আমাদের কর্মসূচি হচ্ছে আগামীকাল যে সকাল সন্ধ্যা হচ্ছে বাংলা ব্লকেট যে অব্যাহত থাকবে, অর্থাৎ সড়কপথ এবং রেলপথ হচ্ছে বাংলা ব্লকেটের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমাদের যে আগে কার্যক্রমগুলো ছিল 3টা থেকে শুরু হতো, আগামীকাল সেটা 10টা থেকে শুরু হবে। যত রাস্তাঘাট রয়েছে বাংলাদেশের সব কিছু বন্ধ থাকবে। আচ্ছা, এক কথায় কি এটা হরতাল বলা চলে? আপনারা এই বাংলা ব্লকের নামে কি হরতাল পালন? না, হরতালে যেটা হয়, হরতালে অফিস আদালত বা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি কার্যক্রম বন্ধ থাকে। এক্ষেত্রে এই কার্যক্রমটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি শিক্ষার্থী বান্ধব একটি হচ্ছে দাবি আদায়ের একটা টুলস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে কোনো ধরনের অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান এগুলো বন্ধ করার কোনো বিষয় নেই। আচ্ছা, আপনাদের এই ধরনের কর্মসূচি দিয়ে কি আপনারা এই দাবি আদায় করতে পারবেন বলে মনে করছেন? এখন নাকি হরতালের দিকে? না, এখন আমরা আমাদের এই যে আন্দোলনের মাত্রা সেটা তীব্র থেকে তীব্রতর হবে। আচ্ছা, অনেকেই বলছেন যে বিগত দিনে যেভাবে সম্পৃক্ততা ছিল এবার সেই সম্পৃক্ততা নেই, কেন, কি মনে হচ্ছে, কোন কারণে সম্পৃক্ততা? বিগত দিনে সম্পৃক্ততা ছিল, এখন নেই। কে বলেছে? কারণ গতকাল আমরা দেখেছি ঢাকা শহরের যত 9টি পয়েন্ট রয়েছে, ঢাকা শহর একদম স্টপ হয়ে গিয়েছিল। বাংলাদেশের অলমোস্ট সব ডিস্ট্রিক্টেই হচ্ছে এই আমাদের হচ্ছে কার্যক্রম পরিচালনা হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। অনেকেই অনেকভাবে ট্যাগ দিচ্ছেন এবং বলছেন যে এটিতে কোনোভাবে সরকার বাধা দিচ্ছে না, অর্থাৎ সরকারি এই আন্দোলনটি করা না, এখনো পর্যন্ত সরকার আমাদেরকে কোনো বাধা দেয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং আন্দোলনে আমরা এখনো বাধার সম্মুখীন হইনি। আচ্ছা, এই জন্য যে সরকার কি করাচ্ছেন আপনাদের দিয়ে? না, সরকার আমাদের সরকারের কোনো মহলের সাথে আমাদের কোনো ধরনের এখনো পর্যন্ত আলোচনা বা কোনো ধরনের পর্যালোচনা এখনো পর্যন্ত হয়নি। এই আন্দোলনের কোনো হুমকি মনে করছেন কিনা এখন? না, এখনো পর্যন্ত আমরা কোনো হুমকি বা কোনো ধরনের এই বিষয়গুলো আমরা ফেস করিনি। দর্শক, কথা বলছিলাম এই কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ, তার সাথে আমরা কথা বলছিলাম। দর্শক, দেখাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ঠিক লাইব্রেরির সামনে থেকে। এখানে কিন্তু তারা নতুন কর্মসূচি পালন করেছেন এবং আমরা সেই কর্মসূচির কথাও শুনছিলাম এখানকার যে সমন্বয়ক তার সাথে। দর্শক, দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে। দর্শক, আমি ছিলাম ইসেম মাহিন, আপনারা দেখছিলেন কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, আবারও ভিন্ন কোনো জায়গা থেকে আপনাদেরকে লাইভে সংযুক্ত করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।